নমস্কার। আজকে শুরু করছি দিবাকর চৌধুরীর লেখা গল্প পলাশডাঙ্গার অভিশপ্ত স্টেশন। অনেক হুজ্জত শেষে ত্রিশিত যখন লটবহর নিয়ে স্টেশনে পৌঁছল, শেষ ট্রেনটি ততক্ষণে চলে গেছে। পরের ট্রেন সেই সকাল 7টায়। ত্রিশিতের কাছে এখন দুটো রাস্তাই খোলা, হয় ও বাড়ি ফিরে যাবে, না হলে স্টেশনে সারা রাত থাকবে। দ্বিতীয় রাস্তাটি ত্রিশিতের সমীচীন মনে হলো, কারণ এতটা রাস্তা এই ভারী লটবহর টেনে নিয়ে যাওয়া শুধুমাত্র রাতটুকু বাড়িতে কাটানোর জন্য কোনোভাবে বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া এই ভারী লটবহর টানতে গিয়ে তার আজকের ট্রেন মিস হয়েছে। ত্রিশিত শরীফুলকে বারবার মনে করিয়ে দিয়েছিল ভ্যান নিয়ে রেডি থাকার জন্য, কিন্তু মরকটটা কোথায় চোলাই খেয়ে পড়ে আছে কে জানে। এতটা রাস্তা ত্রিশিতকে লাগেজ একাই টানতে হয়েছে। একেবারে অজপাড়াগা, কাজেই রাস্তায় কোনো যানবাহন পায়নি ত্রিশিত। একবার ফিরে আসি, তারপর শরীফুলের 12টা বাজাবো আমি। রাগে মনে মনে গজগজ করতে থাকে ত্রিশিত। গ্রামের নাম পলাশডাঙ্গা। এখানকার পোস্ট অফিসে মাস 4 আগে নতুন জয়েন করেছে ত্রিশিত। সরকারি চাকরির প্রথম ধাপে গণ্ডগ্রামে পোস্টিং হওয়াটা একটা অলিখিত সরকারি নিয়ম। তারই অঙ্গ হিসেবে ত্রিশিতের এই অজগ্রামে পোস্টিং। কলকাতার আদ্যপ্রান্ত শহরে ত্রিশিতের জায়গাটি যতটা খারাপ লাগবে ভেবেছিল ততটা লাগেনি। প্রকৃতি তার অনাবিল সৌন্দর্য আর সবুজে গ্রামটাকে ভরিয়ে রেখেছে। তবে যোগাযোগ ব্যবস্থা বড়ই ক্ষীণ। আশেপাশে গ্রামের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসাবে ডাঙায় গরুর গাড়ি, ঠেলা, ভ্যান ও জলে নৌকা থাকলেও শহরের সাথে যোগাযোগ ব্যবস্থা একেবারেই খারাপ। সকালে আর রাতে দুটো ট্রেন। সকালের ট্রেন মিস হলে রাতের অপেক্ষা, আর রাতের মিস হলে সকালের, যেমনটা আজ ত্রিশিতের হয়েছে। স্টেশনটা গ্রামের লোকালয় থেকে বেশ অনেকটা দূরে। দিনের বেলা যাও বা একটা দুটো ঠেলা বা ভ্যান পাওয়া যায়, রাতে তো সেসব পাওয়ার কোনো প্রশ্নই নেই। রাতের ট্রেন সেই 11টায়। ততক্ষণে গোটা গ্রাম ঘুমিয়ে কাদা। সেই কারণেই শরীফুলকে বারবার বলে রাখা। কিন্তু যাকগে, সেসব ভাবনা তো এখন বৃথা। অথচ এই শরীফুলের মেয়ের ট্রিটমেন্টের জন্য ত্রিশিত 5,000 টাকা সাহায্য করেছে। আর শরীফুলটা এত বেইমানি করলো। সত্যি, মানুষকে বিশ্বাস করলে আজকাল ঠকতে হয়। সকালের রাতের মাত্র দুটো ট্রেনের জন্য রেল মিনিস্ট্রি পলাশডাঙ্গা স্টেশনকে দৌড়ানি করেই ফেলে রেখেছে। একটা টিনের ভাঙা ছাউনি, স্টেশন মাস্টারের একটা পাকা ঘর আর দুটো জং পড়া লোহার বেঞ্চ ছাড়া স্টেশনের আর কোনো অস্তিত্ব নেই। এই স্টেশনে নামা ওঠা করা যাত্রীদের সংখ্যাও নিতান্তই নগণ্য। তাদের বেশিরভাগই আবার ফ্রি প্যাসেঞ্জার। রেল তো স্টেশনে উঠিয়ে দিতেই চেয়েছিল, কিন্তু স্থানীয় এমপির দৌড়াদৌড়িতে শেষ পর্যন্ত স্টেশনটি থেকে গিয়েছে। ত্রিশিত চারপাশটা একটু তাকিয়ে দেখল। গোটা স্টেশনে মাত্র দুটো বাল্ব জ্বলছে, তাও আবার 40 ওয়াটে। সেই ম্রিয়মান আলোতে চারদিকে যেন একটা আলো আধারী মায়াবী পরিবেশ সৃষ্টি হয়েছে। গায়ের কোটটা একটু ভালো করে জড়িয়ে নিল ত্রিশিত। রাতের খোলা স্টেশনে বেশ ঠান্ডা লাগছে। হঠাৎ করেই বাড়ি যেতে হচ্ছে। মুন্নার জন্য মা একটা সম্বন্ধ দেখেছে। কাল সন্ধ্যায় পাত্রপক্ষ দেখতে আসছে মুন্নাকে। মা চাইছে বাড়ির একমাত্র ছেলে যেন এই সময় সেখানে থাকে। ত্রিশিতের বাবার কথা খুব একটা মনে পড়ে না। মুন্নার যখন 2.5 আর ত্রিশিতের 5, তখনই ভদ্রলোক ইহলোকের মায়া ত্যাগ করেছেন। মাই একা একা 2 সন্তানকে মানুষ করেছেন। শুধুমাত্র মানুষ করেননি, মানুষের মতো মানুষ তৈরি করেছেন। মুন্নাও সরকারি চাকরির পরীক্ষার জন্য তৈরি হচ্ছে। পড়াশোনাতে 2 ভাই বোনই তুখোর। দুজনের কাছে মায়ের কথাই শেষ কথা। কাজেই মা যখন ত্রিশিতকে ডেকেছেন, সে কথা ত্রিশিতের কাছে ধর্ম পালন করারই সামিল। পাত্রপক্ষ সন্ধ্যায় আসবেন। সকালের ট্রেন ধরলে
ত্রিশিত বিকেল গড়ানোর আগেই পৌঁছে যাবে। একা স্টেশনে বসে ত্রিশিত সুরঞ্জনার কথা ভাবে। মুন্নার বিয়ে সবকিছু পাকা হয়ে গেলে ও মাকে সুরঞ্জনার কথা বলবে। যদিও ত্রিশিত বেশ বুঝতে পারে মা অনেকটা আঁচ করেন, কিন্তু সামনাসামনি কখনো সুরঞ্জনার বিয়ের কথা বলা হয়নি। মুন্না যদিও দাদার প্রেম কাহিনীর পুরোটাই জানে, হ্যাঁ জানবে নাই বা কেন, সুরঞ্জনা তো মুন্নারই ক্লাসমেট। পলাশডাঙ্গা আসার আগের দিন অ্যাসপিরেন্টে দেখা করার সময় সুরঞ্জনা খুব কেঁদেছিল। সেই কথা মনে করতে গিয়ে ত্রিশিতের চোখ দিয়েও দুফোঁটা জল গড়িয়ে আসে। কেন জানি না আজ সুরঞ্জনার কথা খুব মনে পড়ছে। কালকে সবকিছু মিটে গেলে পরশুই ত্রিশিত সুরঞ্জনের সাথে দেখা করবে। কি খুশিটাই না হবে সুরঞ্জনা। ত্রিশিত ঘড়িতে দেখলো প্রায় 12টা বাজে। সে কি এতক্ষণে 12টা? অথচ মনে হচ্ছে ও যেন অনেকক্ষণ থেকে স্টেশনে বসে রয়েছে। ওরে বাবা, এখনো প্রায় 7 ঘন্টা এভাবেই বসে থাকতে হবে। এখন তো মনে হচ্ছে বাড়ি ফিরে গেলেই ভালো হতো। ত্রিশিত বেঞ্চ থেকে উঠে প্ল্যাটফর্মে পায়চারি করা শুরু করলো। ইস, একটা লোকও নেই। কেউ একজন থাকলে অন্তত গল্প করে রাতটা কাটানোর একটা ব্যবস্থা করা যেতে পারত। ত্রিশিত প্ল্যাটফর্মের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত দুবার পায়চারি করে বেঞ্চে এসে বসে। এভাবে একলা গোটা রাত কাটানো সত্যি দুষ্কর। রাত বাড়ার সাথে সাথে ঠান্ডাও বাড়ছে। ত্রিশিত ব্যাগ থেকে গায়ের চাদর বের করে জড়িয়ে নেয়। বাড়ির জন্য অনেক কিছু নিয়ে যাচ্ছে ত্রিশিত। পলাশডাঙ্গার বেশ কিছু তাঁতির পরিবারের বাস। মার মুন্নার জন্য সস্তায় বেশ কয়েকটা শাড়ি কিনেছে ত্রিশিত। ত্রিশিত বাড়ি যাচ্ছে শুনে বাড়িওয়ালা তাদের জমির চাল, শাক সবজি প্রচুর পরিমাণে দিয়ে দিয়েছে। ত্রিশিত এত কিছু নিতে চাইছিল না, কিন্তু বাড়িওয়ালা নাছর বান্দা। সত্যি এখানকার মানুষগুলো এত সহজ সরল, কতই না আন্তরিক। না, সবাই না, শরীফুলের মতো দু একটা আছে। সময় যেন আর কাটতেই চাইছে না। ত্রিশিত একবার ভাবলো বেঞ্চে শুয়ে একটা ঘুম দিয়ে নিতে, কিন্তু বেঞ্চটা এতটাই নড়বড়ে ত্রিশিতের সাহসে কুলোলো না। এরকম একটা নিশুতি রাত, একাকী জনমানব বর্জিত এক পরিত্যক্ত স্টেশনে রাতভর বসে থাকা নিশ্চয়ই খুব সহজ ব্যাপার নয়। না, ত্রিশিতের সাহসের অভাব নেই, কিন্তু সব জায়গায় সাহস চলে না। হঠাৎ করে যেন ত্রিশিতের সব চিন্তা ভাবনা শরীফুলের বলা একটা কথাই কেন্দ্রীভূত হতে চাইল। ছাড়, এই রেতে টিরিনে জেল্লা, রেতের বিলা স্টেশন জায়গাটা ভালো না। কেন রে? রেতের বিলা ওই স্টেশনে কি থাকে? শরীফের কথা, শরীফুলের কথা বলাগুলোকে কপি করে ওর ভাষাই প্রশ্ন করে, আর ত্রিশিত হাসতে থাকে। ছাড়, আপনি হাসতেছেন তো, তাহলে কি করব? কাঁদবো? ছাড়, আপনারা শহরের লোক, আপনাদের বিশ্বাস হবে না, কিন্তু রেতের বিলা স্টেশনে ভূত ঘুরে বেড়ায়। অনেকে দেখেছে। ওই গেল কার্তিকে মজবুল বিয়ার বড় ছাউলটা সাহস দেখাতে স্টেশনে একে লাগিয়েছিল। ওই ছাউলটাকে পরদিন যখন পাওয়া যায়, ছাউলটা ভয়ে আধমরা হয়ে গেছে। তার মুখ দিয়া একটা কোথাও বেরোইলেন, খালি খালি কি একটা দেখায় ভয় কাঁপে আর মুখ দিয়া লাল বাহিরায়। সেই ছাউল আজ ওই একই রকম। কত কবরেজ ডাক্তার দেখেছে, কিন্তু অসুখ সারে লাইগ। তাই দোহাই আপনার রেতের টিরিনে যে তোর ভাটের কথা রাখ। ওসব ভূত ভূত কিচ্ছু হয় না, আর যদি হয়ও সে আমার কাছে আসবে না, কারণ ভূতেরা ভীতুদেরই ভয় দেখায়। তুই নিশ্চিন্ত থাক। ছাড়, আপনার ভালোর জন্যই বলতেছি, রেতে স্টেশনে জেল্লা। ত্রিশিত বেশ বোঝে অশিক্ষা, কুশিক্ষা আর কুসংস্কারে গ্রামটা একেবারে জর্জরিত। কোথায় মানুষ চাঁদ ছাড়িয়ে মঙ্গলে মানুষ পাঠানো তোড়জোড় করছে, আর এখানে এরা ভূত প্রেত দত্তি দানু নিয়ে পড়ে আছে। ত্রিশিত শরীফুলের দিকে একটা তাচ্ছিলের হাসি ছুড়ে দেয়। এতক্ষণে ত্রিশিত বুঝতে পারে শরীফুল কেন তার কাছে ফাঁকি দিয়েছে। বেটা ভিতুর ডিম একটা। ফিরে এসে শরীফুলকে বলতে হবে যে স্টেশনে কিছুই নেই, সবকিছুই শুধু একটা মন গড়া কল্পনার জাল।
যেটা এতদিন থেকে গ্রামের লোকজন বুনে এসেছে। হঠাৎ কিছু একটা ধাতব শব্দে তৃষিত চমকে ওঠে। না, ঠিক ভয় পেয়ে নয়, আসলে এত নির্জন পরিবেশে তৃষিত নিজের ভাবনার মধ্যেই ডুবেছিল, আর সেই শব্দে ভাবনার দিকগুলো এলোমেলো হয়ে যায়। তৃষিত এদিক ওদিক তাকিয়ে শব্দের উৎস অনুসন্ধান করতে থাকে, কিন্তু জুৎসই কোনো উৎস খুঁজে পায় না। যতদূর মনে হচ্ছে কোনো লোহার অথবা স্টিলের জিনিস বেশ অনেকটা ওপর থেকে পড়েছে। তৃষিত কান খাড়া করে বসে থাকে যদি দ্বিতীয়বার শব্দটা শোনা যায়, কিন্তু শব্দটা শোনা যায় না। স্টেশনের আশেপাশে লোহার সাজ সরঞ্জাম থাকাটা অস্বাভাবিক কিছু নয়, সেসবই কিছু একটা পড়েছে, নিজের মনকে বোঝায় তৃষিত। রাত সবে একটা, এক একটা সেকেন্ড যেন 1 ঘন্টার মতো কাটছে। ঠান্ডাটা আরো জাঁকিয়ে পড়েছে, সাথে যোগ হয়েছে একটা শিরশিরে হাওয়া। হাওয়াটা এতক্ষণ ছিল না, ওটার চাদরে তৃষিতের শীত মানছে না। ইস, ঘরের পাতলা কম্বলটা আনলেই হতো। নভেম্বরে কলকাতায় 5-এ ফ্যান চালিয়ে শুতে হয়, আর এখানে রাতে কম্বল ছাড়া গতিই নেই। গায়ে চাদরটা আর একটু আঁটো সাঁটো ভাবে জড়িয়ে নিয়ে তৃষিত জুতো খুলে বেঞ্চে পা উঠিয়ে চাদর দিয়ে পা ঢেকে বসে। বেশ শীত করছে। স্টেশনে রাতে থাকার ডিসিশনটা বেজায় ভুল ছিল, চোখ লেগে এসেছিল। হঠাৎ করে আবার সেই ধাতব আওয়াজে তৃষিতের ঘুম ভেঙে যায়। তৃষিত উঠে দাঁড়িয়ে জুতো পরে নিয়ে এবার আওয়াজের উৎস সন্ধানে উঠে দাঁড়ায়। যতদূর মনে হচ্ছে আওয়াজটা একটু দূর থেকেই আসছে, হয়তো ট্রেন লাইনের ওপার থেকে। তৃষিত প্ল্যাটফর্মে দাঁড়িয়ে লাইনের ওপারে চোখ বোলাতে থাকে, কিন্তু এত নিকোষ কালো অন্ধকারে কিছুই বোঝা যাচ্ছে না। তৃষিত একবার ভাবলো ট্রেন লাইনে নেমে ওপারে গিয়ে দেখবে, কিন্তু লাগেজ ছেড়ে যাওয়াটা ঠিক হবে না। দিনকাল খারাপ, চোর ছাচরেরও অভাব নেই। যদিও পলাশডাঙ্গায় চোর ছাচরের থাকাটাই একটু অবিশ্বাস্য, কিন্তু কলিকালে দশচক্রে ভগবানও ভূত হন, কাজে ভরসা নেই। তৃষিত প্ল্যাটফর্মে আবার 2 চক্কর মেরে বেঞ্চে এসে বসল। না, আর ঘুমোলে চলবে না। বেঞ্চে বসে তৃষিত দূরের দিকে চোখ বোলাতে থাকে। হঠাৎই কিছু একটা তৃষিতের চোখ আটকে যায়। অন্ধকারে পরিষ্কার বোঝা যাচ্ছে না, কিন্তু মনে হচ্ছে যেন একটা মানুষের মতো অবয়ব গাছ থেকে ধীরে ধীরে নেমে আসছে। তৃষিত ভালো করে একবার চোখ মুছে আবার দেখার চেষ্টা করে। কোথায়? কিছুই তো নেই। কোথায় কি? রেল লাইনের পাশের গাছগুলো পরপর একে অপরকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রয়েছে। তৃষিতের কি দেখার ভুল হলো? হ্যাঁ, ভুলই হবে, না হলে কোথায়, এখন তো কিছুই দেখা যাচ্ছে না। তৃষিতের কিন্তু গাটা একটু ছমছম করে উঠল। তৃষিত ছোটবেলায় ভূতের গল্প পড়ে ভয় পেত ঠিকই, কিন্তু বড় হওয়ার সাথে সাথে ভয়গুলো যেন কোথায় মিলিয়ে গেছে। আজ এত বছর পরে কেন এমন মনে হচ্ছে যে ভয়গুলো আবার ফিরে আসতে চাইছে? তবে কি রফি শরীফুলের, হ্যাঁ শরীফুলের বলা কথাগুলোই ঠিক? না না, এসব তৃষিত কি ভাবছে? ও কি গ্রামের বাকি সবার মতো অন্ধবিশ্বাসী হয়ে গেল নাকি? ভূত বলে কি কিছু হয়? মানুষ যদি মরে ভূত হয়, তাহলে পৃথিবীর প্রত্যেকটা প্রাণীর অধিকার আছে মরে ভূত হওয়ার, এমনকি একটা পিঁপড়েরও। কিন্তু তাদের ভৌতিক সত্তার যখন কোনো অস্তিত্ব নেই, তাহলে মানুষের ভূতের অস্তিত্ব কিভাবে থাকবে? যুক্তিটার প্রয়োগ তৃষিত নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য করছিল, কিন্তু পশু প্রাণীদের মধ্যে দেশ, হিংসা, পরশ্রীকাতরতা, জিজ্ঞাসা থাকে না? তাদের মৃত্যু খুব স্বভাবজাত, কিন্তু মানুষের মৃত্যু তো সবসময় স্বভাবজাত হয় না। অপঘাতে মৃত্যু হলে তার ভেতরে জিজ্ঞাসা থাকা স্বাভাবিক, আর সেই জিজ্ঞাসা চরিতার্থ করতেই হয়তো তার ভৌতিক রূপে আত্মপ্রকাশ। তৃষিত একবার জোরে মাথাটা ঝাঁকিয়ে নেয়।
এসব ভাবনা তার ভেতরে কেন আসছে? কই, সে তো এইসব ভাবতে চাইছে না, অথচ ভাবনাগুলো যেন আপনা আপনি তৃষিতের মস্তিষ্কের ভেতর আসার জায়গা করে নিচ্ছে, তৃষিতের পারমিশন ছাড়াই। রাত প্রায় 3টে। শিরশিরে হাওয়া তার গতি বাড়িয়েছে। তৃষিতের ঠান্ডায় জমে যাওয়ার মতো অবস্থা। তৃষিত কোনো মতে চাদরে মাথা মুড়ি দিয়ে বেঞ্চে চুবুথুবু হয়ে বসে রয়েছে। হঠাৎ হঠাৎ তৃষিত অনুভব করে তার পাশের বেঞ্চে কেউ একজন এসে বসেছে। তৃষিত মাথার মুড়ি খুলে পাশের বেঞ্চের দিকে তাকায়। কোথায়? কেউ তো কোথাও নেই। কিন্তু তৃষিত পরিষ্কার পায়ের আওয়াজ পেয়েছে, এমনকি বেঞ্চে বসার সময় একটা ক্যাচ করে আওয়াজ পেয়েছে। তাহলে সবটাই কি মনের ভুল? এতটা ভুল হবে তা কি করে সম্ভব? তারপর কিন্তু বেঞ্চে যখন কেউ নেই, তাহলে সেটাকেই সম্ভব মানতে হবে, মনেরই ভুল। তৃষিত আবার একটু এদিক ওদিক তাকিয়ে চাদরে মুখ মুড়ি দিয়ে বসতে যাবে, তখনই আবার লাইনের ধারের গাছের মাঝে সেই ছায়াঘন অবয়ব তার উপস্থিতি জানান দিতে শুরু করে। এবার অনেক পরিষ্কার ভাবে একটা ছায়া গাছ থেকে নেমে আসছে। না, ঠিক মানুষের মতো নামা নেয়, যেন কতকটা ভেসে ভেসে নেমে আসছে। তৃষিতের কঠিন দৃষ্টি গাছটার দিকে নিবদ্ধ হয়ে থাকে। ছায়াটা একবার নামছে, একবার উঠছে। তৃষিত উঠে দাঁড়ায়। কি জিনিস ওটা? তৃষিতের বার বেশ ভয় লাগতে শুরু করেছে। গায়ের রোমকূপগুলো ধীরে ধীরে ভয়ের ভারটা বয়ে আনছে। আর যাই হোক, বস্তুটি কোনোভাবেই ইহলোকের নয়। তৃষিত বুকের সমস্ত সাহস একত্রিত করে ভালোভাবে ছায়াটাকে অবলোকন করার চেষ্টা করে। কি আশ্চর্য, জিনিসটা আবারও অদৃশ্য হয়ে গেছে। তৃষিতের কোনো যুক্তি আর কাজ করছে না। বিবেক বুদ্ধি সবকিছু লোপ পেতে শুরু করেছে। সম্ভব আর অসম্ভবের মাঝখানে তৃষিতের সব ভাবনা আটকে গেছে। না, আর এক মুহূর্তে এখানে নয়। বেজায় ভুল করেছে তৃষিত রাতে স্টেশনে থাকা ডিসিশনটা নিয়ে। তৃষিত এক ঝটকায় নিজের ব্যাগটা কাঁধে তুলে নেয়। সুটকেসটা যথেষ্ট ভারী, কোন মতে টানতে টানতে ওটাকে নিয়ে স্টেশনের বাইরে বেরিয়ে আসে তৃষিত। স্টেশনের বাইরে জমাট বাঁধা অন্ধকার। হাওয়ায় আশেপাশের গাছগুলো থেকে এক পাতা খসার আওয়াজ বড় অদ্ভুত ভাবে তৃষিতের কানে এসে ধরা দিচ্ছে। এই আওয়াজটা যেন তৃষিতকে সাবধান করে দিতে চাইছে আগামী কোনো বিপদ থেকে। তৃষিত জোরে পা ফেলার চেষ্টা করে, পারে না। সুটকেসটা যে বেদম ভারী। স্টেশনকে অনেকটা পিছনে ফেলে এসেছে তৃষিত। আর কিছুটা গেলেই গোসাইতলা, ওখান থেকে গ্রামের শুরু। তেমনটা হলে কারোর বাড়িতে রাতটা আশ্রয় চেয়ে নেবে তৃষিত। ওকে এখানে সবাই চেনে। অনেকক্ষণ ধরে তৃষিত হাঁটছে, কিন্তু গোসাইতলা তো এখনো এলো না। এতক্ষণ তো লাগার কথা নয়। তবে কি তৃষিত রাস্তা হারিয়েছে? না না, তা কি করে হয়? গ্রাম থেকে স্টেশনে আসার তো একটাই সোজা রাস্তা, পথ ভুল হওয়ার তো কথা নয়। ওই তো দূরে একটা আলো দেখা যাচ্ছে। তৃষিত নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। তৃষিত আবারও স্টেশনে এসে উপস্থিত হয়েছে। এটা কি করে হলো? যে সোজা রাস্তা দিয়ে তৃষিত হাঁটা শুরু করেছিল, সেটা কোনোভাবেই ঘুরপথে স্টেশনে যায় না। তাহলে এই অসম্ভবটা সম্ভব হলো কি করে? তৃষিতের মাথা কাজ করছে না। পাতার মর্মধ্বনি এখনো তৃষিতকে সাবধান করে চলেছে। তৃষিত আবারও হাঁটা শুরু করে। এইবার টাইমটা দেখে নিলে হতো। মনে হচ্ছে ভোর হওয়ার খুব বেশি দেরি নেই। ভোর হওয়ার ভাবনা তৃষিতের ভেতর কিছুটা হলেও সাহসের সঞ্চার করল। যদিও তৃষিত সিগারেট খায় না, কিন্তু মায়ের কথা মতো একটা মোমবাতি আর দেশলাই সাথেই রাখে। দেশলাই জ্বালিয়ে তৃষিত টাইমটা দেখতে পেল, কিন্তু এত হাওয়ায় দেশলাইটা ধরাতেও বেশ বেগ পেতে হচ্ছে। অনেকগুলো কাঠির অপচয় ঘটিয়ে শেষমেশ যখন তৃষিত টাইমটা দেখতে পেল, মাথায় যেন সহস্র বজ্র একসাথে আঘাত আনলো। ঘড়িতে 2টো বাজে, অথচ স্টেশনে থাকাকালীন ও পরিষ্কার সময় দেখেছে 3টে বাজে।
ওখান থেকে বেরোনোর পর প্রায় ঘন্টাখানেক অতিক্রান্ত। এখন তো 4টের আশেপাশে বাজার কথা, তাহলে 2টো দেখাচ্ছে কেন? ঘড়িটা কি বিগড়ালো? ঘড়িটা একবার কানের কাছে তুলল তৃষিত। না, ঘড়ি তো চলছে। এই তো টিকটিক আওয়াজ শোনা যাচ্ছে। এসব কি হচ্ছে তৃষিতের সাথে? শরীফুল ভুল বলেনি, এখানে অশরীরী কার্যকলাপের আভাস ক্রমে ক্রমে স্পষ্ট হচ্ছে। যে করেই হোক এই প্রেতপুরী থেকে বেরোতেই হবে। তৃষিত হাঁটার গতি বাড়াতে চাইল, কিন্তু পারল না। সুটকেসটা বড্ড ভারী লাগছে, কোনো মতেই টেনে নিয়ে যাচ্ছে না। হঠাৎ করে সুটকেসটা এত ভারী হয়ে গেল কি করে? তৃষিতের মাথায় আসছে না। খুব টায়ার্ড লাগছে। তৃষিত একবার ভাবে সুটকেসটা রেখে যেতে, কিন্তু বড় ভালোবেসে ও মার মুন্নার জন্য শাড়ি কিনেছে। না, সুটকেস ছেড়ে যাওয়া যাবে না। তৃষিত আবার একবার চেষ্টা করে সুটকেস টানার। কিছুতেই টানা যাচ্ছে না। অর্থাৎ ওই বস্তুটি তৃষিতকে এখানে আটকে রাখার চেষ্টা করছে। আর কোনো উপায় নেই। তৃষিতকে বাঁচতে গেলে সুটকেস ফেলেই পালাতে হবে। তৃষিত আর দ্বিতীয়বার ভাবে না, সুটকেস ছেড়েই রওনা দেয়। সব কি হচ্ছে তৃষিতের সাথে? তৃষিত আবার চলতে চলতে সেই স্টেশনের সামনে এসে পৌঁছেছে। সবকিছু ভীষণ রকম অদ্ভুত। আর সবচেয়ে অদ্ভুত হলো সুটকেসটাকে যেখানে রেখে গিয়েছিল তৃষিত, সুটকেসটা সেই জায়গায় নেই। তৃষিত একবার মনে করার চেষ্টা করে সুটকেসটা ও ঠিক কোন জায়গায় রেখেছিল। না, এখানেই তো ছিল সুটকেসটা। তৃষিত নিশ্চিত হয়। কাঁপা কাঁপা পায়ে তৃষিত স্টেশনের ভেতর ঢোকে। যে বেঞ্চটায় বসেছিল তার সামনেই সুটকেসটা রাখা। ভয়ে ভয়ে তৃষিত সুটকেসটার দিকে অগ্রসর হয়। সুটকেসটাকে সামনাসামনি দেখে চমকে ওঠে তৃষিত। দূর থেকে ভালো করে বুঝতে পারেনি। সুটকেসটা থেকে একটা রক্তের ধারা বয়ে আসছে। তৃষিতের মাথা ঘোরাতে থাকে। কোনোভাবে নিজেকে সামলে কাঁপা কাঁপা হাতে তৃষিত সুটকেসটা স্পর্শ করে। আর স্পর্শ করার সাথে সাথে কোথা থেকে একটা অশরীরী চিৎকার ভেসে আসে, যেন কাউকে কঠোর নির্যাতন করা হচ্ছে। তৃষিতের স্পর্শ পাওয়া মাত্র সুটকেসটা খুলে যায় আর বেরিয়ে আসে একটা কাটা। সে তার মাথা ঠিক রাখতে পারে না, অজ্ঞান হয়ে স্টেশনে পড়ে যায়। মাথাটা প্রচন্ড বারবার লাগছে। ধীরে ধীরে চোখ খোলার চেষ্টা করে তৃষিত। প্ল্যাটফর্মে শুয়ে আছে। মাথার উপর একটা 40 ওয়াটের বাল্ব জ্বলছে। উঠে পড়ে তৃষিত। সুটকেসটা এখনো তার পাশেই রাখা আছে। সুটকেস থেকে 1 হাত দূরে ছিটকে সরে আসে তৃষিত। কিন্তু সুটকেসটা তো অবিকৃতই পড়ে আছে। কোথায় রক্ত? কোথায় সে কাটা হাত? তৃষিত কিন্তু স্পষ্ট দেখেছে। তাহলে কি তৃষিত ঘুমিয়ে পড়েছিল আর ঘুমের মধ্যেই স্বপ্ন দেখেছে? না, স্বপ্ন কি করে হয়? ওসব দেখেই তো তৃষিত মাথা ঘুরিয়ে পড়ে যায়। সবে ওর জ্ঞান ফিরেছে। ঘড়ির দিকে একবার তাকায় তৃষিত। ঘড়ি সে দুটোই দেখাচ্ছে, অথচ সেকেন্ডের কাঁটাটা যথারীতি প্রতি সেকেন্ডে তার অবস্থান বদল করছে। তৃষিত কি করবে বুঝে উঠতে পারে না। স্টেশন থেকে 2বার পালানোর চেষ্টা তার বিফলে গিয়েছে। 3য়বার সে সফল হবে এই আশা সে রাখে না। অশরীরী তাকে স্টেশনেই আটকে রাখতে চাইছে। কিন্তু কেন? তৃষিত ছোটবেলায় বইতে পড়েছে অশরীরীরা তাদের অব্যক্ত অভীষ্ট পূরণের লক্ষ্যে কোনো একজন শরীরী মানুষকে মাধ্যম করে। তাহলে কি এই অশরীরী তৃষিতকে মাধ্যম করতে চাইছে? কিন্তু কেন? সময় এবং পারিপার্শ্বিকতা দুটোই যখন এই অশরীরী নিয়ন্ত্রণে, কাজে পালিয়ে কোনো লাভ হবে না। যদি বাঁচতে হয় এই অশরীরীর সামনে তাকে আসতেই হবে। জানা দরকার এই অশরীরীর প্রত্যাশা কি। শুধুমাত্র ভয় দেখানো কোনো অভীষ্ট পূরণ করতে পারে না।
এটা আরো বড় কিছু। ত্রিশিত উঠে দাঁড়ায়, ধীর পায়ে সে রেল লাইনের দিকে এগিয়ে যায়। ওখান থেকেই সে ওই ছায়া দেখতে পেয়েছিল, যদিও এখন আর কিছুই দেখা যাচ্ছে না। বাতাস উত্তরোত্তর তার বেগ বাড়িয়েই চলেছে। আপনি কে? কেন আমায় এখানে আটকে রেখেছেন? আমাকে দিয়ে আপনার কি প্রয়োজন? দয়া করে আমার সামনে এসে বলুন। আমাকে প্লিজ বাড়ি যেতে দিন। ত্রিশিত চিৎকার করে বলতে থাকে। ত্রিশিতের কথা শেষ হওয়ার সাথে সাথে বাতাসের গতিবেগ শান্ত হয়ে আসে। ত্রিশিত আবার দেখতে পায় সেই ছায়া ধীরে ধীরে গাছ থেকে নেমে আসছে। কালো ছায়া আস্তে আস্তে একটা অবয়ব পরিষ্কার হচ্ছে, একটা মেয়ে মানুষের অবয়ব। কিছুক্ষণের মধ্যেই সেই অবয়ব এক পরমা সুন্দরী রূপসীতে রূপান্তরিত হয়। অতীব সুন্দরী এক রমণী, যেন সদ্য প্রস্ফুটিত এক কলি। ত্রিশিত মুগ্ধ চিত্তে সেই রূপের সুরা পান করতে করতে প্ল্যাটফর্ম থেকে রেল লাইনে নেমে আসে। ধীর পায়ে সে এগিয়ে যেতে থাকে সেই মুক্তকেশী ললনার সম্মুখে। ললনা তার রূপের ছটা দিয়ে আশপাশ আলোকিত করে রেখেছে। ত্রিশিত সবকিছু ভুলে এগিয়ে চলেছে সেই রূপের টানে। আর কিছুক্ষণের মধ্যেই এই রূপ তার হাতে এসে ধরা দেবে। এতক্ষণ ধরে তার সাথে হওয়া সমস্ত ঘটনা বেমালুম ভুলে গেছে ত্রিশিত। সামনে শুধু সেই রূপের সুধা। হঠাৎ কেউ একজন সজোরে ধাক্কা মেরে ত্রিশিতকে রেল লাইনে ফেলে দেয়। ত্রিশিত খুব জোরে রেল লাইনে আছড়ে পড়ে, মাথাটা ফেটে যায়, হাতে পায়েও বেশ চোট লাগে। ছাড়, আপনি মরতে যাইছিলেন, ছাড়। ত্রিশিত চমকে ওঠে। সামনে শরীফুল দাঁড়িয়ে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। কি হলো বোঝার আগে শরীফুল বলা শুরু করে, আপনি বারণ করেছিলাম ছাড়, আপনি এই হাবাতের কথায় কান দেন লাই। আমি না আসলে ওই ডাইন মাগি আপনি সব রক্ত চুষে খেত। ত্রিশিত মাথা ঘুরিয়ে আশপাশ চোখ বুলিয়ে নেয়। কোথায় সেই ডানা কাটার উপসী? কোথায় সেই রূপের ছটা? কিছুই তো নেই। সবকিছু যেন নিকোষ কালো অন্ধকারে ধেবড়ে আছে। আর সামনে দাঁড়িয়ে আছে মূর্তিবান শরীফুল। চার, আমি এসেছিলাম, কিন্তু আপনি ততক্ষণে বাসার থেকে বেরোন দিচ্ছেন। আমি জানতাম ওই ডাইন আপনারে ছাপিনি। শরীফুলকে দেখে ত্রিশিত বুকের হারিয়ে যাওয়া বল ফিরে পায়। প্ল্যাটফর্মে উঠে এসে শরীফুল ত্রিশিতের একটা জামার গেঞ্জি ছিঁড়ে মাথায় ব্যান্ডেজ করে দেয়। মাথায় চোটটা ভালোই লেগেছে, গেঞ্জি চুয়ে চুয়ে রক্ত এখনো পড়ছে। শরীফুল প্রাণপণ চেষ্টা করছে রক্ত বন্ধ করার, কিন্তু সব চেষ্টাই বিফলে যাচ্ছে। রক্ত বন্ধ হওয়ার কোনো নাম নেই। ত্রিশিত শরীফুলকে নিরস্ত করার চেষ্টা করে। থাক শরীফুল, রক্ত আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। ছাড়, যে করেই হোক রক্ত বন্ধ করতেই হবে। ওই রক্তলোভী ডাইন না হলে বারেবার আসবে। ওই পিশাচি মানুষের রক্ত খায়। আপনাকে কত বারণ করলাম স্যার, কিন্তু আপনি শুনলেন না। ভাগ্যিস আমি ঠিক সময় উপস্থিত হয়েছি। রক্তের প্রবাহ এখন অনেকটাই কন্ট্রোলে। রক্তে ভেজা গেঞ্জির টুকরোগুলো শরীফুল নিজের লুঙ্গিতে গাঁট দিয়ে বেঁধে রেখেছে। আরে, রক্ত ভেজা টুকরোগুলো কোমরে ওভাবে জমিয়ে রাখলি কেন? ওগুলো ফেলে দে। ওগুলো এখানে সেখানে ফেলা যাবে ক্লাই। ত্রিশিতের খুব জানতে ইচ্ছা করছে এখানে সব কি হচ্ছে, কিন্তু সে সব শোনার সাহস হারিয়ে ফেলেছে। তার মনে প্রচন্ড আতঙ্ক চেপে বসেছে। মনের আতঙ্কের কাছে মাথার ব্যথাও হার মেনেছে। সত্যি শরীফুল না আসলে যে কি হতো ত্রিশিতের ভাবতেই ভয় লাগছে। সমস্ত সাহসকে একত্রিত করে ত্রিশিত শরীফুলকে বলে, চল বাড়ি ফিরে যাই। সে হবে ক্লাইগো, ভোরের আলো না ফুটা পর্যন্ত আমাদের এখানে থাকতেই হবে। ওই শয়তান মাগি আমাদের এখান থেকে লড়তে দিবে ক্লাইগো, লড়তে দিবে ক্লাই। শরীফুলের চোখে মুখে ভয়ের চিহ্ন পরিষ্কার, খালি ভয়েরটা চোখে এদিক ওদিক দেখছে।
তৃষিত আর শরীফুল একটা বেঞ্চে জড়সড় হয়ে বসে আছে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে তৃষিতের চোখে ঘুম জড়িয়ে আসছে। শরীফুল অস্ফুট সুরে সোরা আউড়ে যাচ্ছে। তৃষিত ঘুম ঘুম চোখে শরীফুলকে তার বহু প্রতীক্ষিত প্রশ্নটা করেই বসল, এখানে এসব কি হচ্ছে শরীফুল? শরীফুল তৃষিতের দিকে না তাকিয়েই গল্প বলা শুরু করলো। বছর 10 আগেকার কথা। পলাশডাঙ্গার এক তান্ত্রিক এসেছিল। সে টুকটুক কইরে লোকের রোগ সারাই করত। তান্ত্রিকের একটা মেয়ে ছিল। গ্রামের একজনকে মেয়েটা ভালোবাসা করিয়ে পলাইয়া যায়। 2 দিন পরে মেয়েটার লাশ এই স্টেশনে পড়েছিল। গায়ে কোনো কাপড় সিলেকলাই। সবাই বুঝতে পারে কি হয়েছে। তান্ত্রিক এসে মেয়ের লাশ তুলে নিয়ে যায়। কয়েকদিন পর তান্ত্রিকের লাশও পাওয়া যায়, কিন্তু মেয়ের লাশ আর পাওয়া যায় নাই। সবাই বলে তান্ত্রিক টুকটাক করে মেয়েকে বাঁচাতে গিয়ে মরছে। সেই থেকে ওই মেয়ে ডাইন হয়ে এখানে ঘুরে বেড়ায়। মেয়ে মানুষের ক্ষতি করে লাই, কিন্তু মরদ দেখলে সারেকলাই অক্ত চুষে মেরে ফেলে। স্যার স্যার আপনি এটা পড়ে গেলেন। ঘুম ঘুম চোখে তৃষিত খুব ভালো করে বুঝতে পারছে না। শরীফুল নিজের গলার থেকে কিছু একটা খুলে তৃষিতের গলায় পরিয়ে দেয়। তাবিজ গোছের কিছু হবে। তন্দ্রায় তৃষিত তখন পুরোপুরি আচ্ছন্ন। তার ভয় থেকে বেশি ঘুম পাচ্ছে। তৃষিতের ঘুম ভাঙলেও চোখের রোদের আলো এসে পড়ায়। স্টেশনের ভাঙা টিনের শেড থেকে রোদ চুইয়ে এসে চোখে পড়েছে। মাথাটা ব্যথায় ভার হয়ে রয়েছে। শরীফুলও মাথা নিচু করে ওই পাশ ফিরে ঘুমোচ্ছে। তৃষিতের ঘুমটা ভালো হয়নি। ঘুমের মাঝে বিচ্ছিরি বিচ্ছিরি সব স্বপ্ন দেখেছে। সত্যি কাল রাতে শরীফুল না এলে যে কি হতো। তৃষিত একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে। শরীফুল, ও শরীফুল, শরীফুল, সকাল হয়ে গেছে, ওঠো। তৃষিত শরীফুলকে মৃদু ধাক্কা দেয়। শরীফুলের শরীরটা ধাক্কায় তৃষিতের দিকে এলিয়ে পড়ে। একটা বিকট দৃশ্যে তৃষিতের হৃৎপিণ্ডের গতি এক ধাক্কায় অনেকটা বেড়ে যায়। গায়ের সমস্ত রোমকূপ একসাথে শিহরিত হয়ে ওঠে। সর্বশক্তি দিয়ে ভয় তৃষিতের শরীরে এক নিমেষে প্রবেশ করে তার শিরদাঁড়াকে এক মুহূর্তে ঠান্ডা করে তোলে। শরীফুলের প্রাণহীন দেহটা বেঞ্চে পড়ে আছে। সারা শরীরে আঁচড়ের কত বিক্ষত দাগ। পেটের কাছে নাড়ি ফুড়ি বাইরে বেরিয়ে সব তালগোল পাকিয়ে গেছে। ওটা অস্বাভাবিক রকম হা করা। সবচেয়ে ভয়ঙ্কর তার চোখের জায়গাটা। 2টো চোখই খুবলে নেওয়া হয়েছে। সেখানে চোখ বলে কিচ্ছু নেই। আছে এক আদিম কৃষ্ণ গহ্বর। কাজে রিজাইন দিয়ে কয়েকদিনের মধ্যেই তৃষিত কলকাতা ফিরে এসেছে। এখানে একটা চাকরিও জুটিয়ে নিয়েছে। মাস 3 মধ্যেই মুন্নার বিয়ে হয়ে যায়। পরের বছরই সুরঞ্জনের সাথে তৃষিতের বিয়ের কথা। পলাশডাঙ্গার ঘটনা তৃষিতের রাত ঘুমের মধ্যে ভিড় করে। শরীফুলের সেই ভয়ঙ্কর চেহারা এখনো তৃষিতের চোখে ভাসে। তৃষিত চিৎকার করে উঠতে যায়, পারে না। শরীফুল যেন ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে তৃষিতের বুকে চেপে বসে। গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না, দম বন্ধ হয়ে আসে। শরীফুল যেন বলছে, ছাড়, আমার তাবিজটা কিন্তু আপনার কাছে আছে। হ্যাঁ, একদিন আমি ঠিক নিতে আসবো।
তারপর সেই ভয়ঙ্কর কর্ণবিদারী অট্টহাসি। শেষে কয়েকদিন গ্রামে থাকতে ত্রিশিত জেনেছিল তান্ত্রিকের মেয়ে যে ছেলেটার সাথে পালিয়ে গিয়েছিল তার নাম ছিল রিফুল ইসলাম। নমস্কার। অডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অডিওটি শেয়ার করতে ভুলবেন না যেন।